শেখ মুজিবের নিষ্প্রাণ জমাট বাঁধা রক্তাক্ত লাশ ৩২ নম্বর সড়কে তার বাড়ির সিঁড়িতে রেখেই মোশতাক অত্যন্ত নিপুণ হাতে মাত্র ১৪ ঘণ্টার মধ্যে যেন গুছিয়ে ফেললেন পুরো দেশটাকে। কারফিউ দিয়ে সামরিক আইন জারি করে রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনীগুলোর সমর্থন ও আনুগত্য নিয়ে বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করে পাকিস্তানপন্থীদের প্রকাশ্যে এনে এবং আওয়ামী লীগকে বজায় রেখে জাতীয় সংসদ বিলুপ্ত না করে মোশতাক যা করেছিলেন তা যেন তার আগেই কোনো গোপন খাতায় লেখা ছিল। এমন তথ্যই নিজের বইয়ে তুলে ধরেছিলেন স্নেহাস্পদ সাংবাদিক আবু আল সাইদ। তার লেখা বই বঙ্গভবনে মোশতাকের ৮১ দিন। সেই বইয়ের একটি অংশে লেখক তুলে ধরেন খন্দকার মোশতাক সরকারের প্রথম দিনটি। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোররাতে সপরিবারে প্রেসিডেন্ট মুজিব হত্যার পর যেহেতু সংবিধান চালু ছিল এবং একটি নির্বাচিত পার্লামেন্টের অস্তিত্ব ছিল, সেহেতু প্রথমেই সাংবিধানিক পরিস্থিতির পর্যালোচনা করা অপরিহার্য। অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পদত্যাগের পর মন্ত্রিসভায় জ্যেষ্ঠতার তালিকায় খন্দকার মোশতাকের স্থান ৪ নম্বরে হওয়া সত্ত্বেও তিনি ১৯৭৫ সালের ১৫ই আগস্ট প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। এদিন ঢাকা বেতার কেন্দ্রে সশরীরে এসে প্রধান সেনাপতি মেজর জেনারেল শফিউল্লাহ, নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এমএইচ খান, বিমান বাহিনী প্রধান একে খন্দকার, বিডিআর প্রধান মেজর জেনারেল খলিলুর রহমান এবং পুলিশ বাহিনীর প্রধান নুরুল ইসলাম একের পর এক বেতার মারফত স্বঘোষিত প্রেসিডেন্ট মোশতাকের প্রতি আনুগত্যের কথা জানান। সন্ধ্যার পরপরই খন্দকার মোশতাকের ভাষণ প্রচার করা হলো বেতার ও টেলিভিশন থেকে। জুমার নামাজের আগে ১.৫ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছিল। মোশতাক বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায় করছেন বলে ঢাকা বেতারের সংক্ষিপ্ত খবরে এবং বিশেষ বুলেটিনে বারবার সেটা প্রচার করা হচ্ছিল। একই সঙ্গে ঘোষণা করা হচ্ছিল যে নবনিযুক্ত প্রেসিডেন্ট খন্দকার মোশতাক সন্ধ্যার পর জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। কারফিউ ঘোষণা করা হলেও মানুষজন রাস্তায় তখন ঘোরাঘুরি করছিল। মিলিটারির গাড়িগুলো টহল দিচ্ছিল। বঙ্গভবনের সামনে ট্যাঙ্ক জড়ো করা হয়েছে। বিহারিরা অলিগলিতে বাজি ফোটাচ্ছিল। কোথাও কোথাও পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি। দুপুরের মধ্যে স্বাধীনতাবিরোধী লোকজন পথে নেমে এসেছিল। মিষ্টি বিতরণ করা হচ্ছিল, সেই সঙ্গে কোলাকুলি। কোথাও মাইকে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা হয়েছিল। সারাদিন নানা ধরনের গুজব ছিল সকলের মুখে মুখে। কেউ বলছিল শেখ মুজিবের ৩২ নম্বরে যারা ছিল তাদের সকলকে হত্যা করা হয়েছে। কেউ বলছিল শেখ মুজিব পালিয়েছেন, আবার কেউ বলছিল শেখ কামাল বেঁচে আছে। শেখ মনি পালিয়েছে বলেও শোনা যাচ্ছিল। শেখ মুজিবের ভগ্নিপতি বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী আব্দুর রব শেনিয়াবাদের ভবনেও কেউ বেঁচে নেই। তার বড় ছেলে আবুল হাসনাত আবদুল্লাহকে হত্যা করা হয়নি, তার চোখ বেঁধে ক্যান্টনমেন্টে নিয়ে গেছে। ইন্ডিয়া যে কোনো সময় আমাদের আক্রমণ করতে পারে, আমাদের তৌহিদি জনতা ও মিলিটারি প্রস্তুত, ইত্যাদি আরও অনেক রকমের খবর এবং আরও অনেক রকমের গুজব। সমস্ত শহরটায় আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থক কোনো লোকই যেন ছিল না। মনে হচ্ছিল যেন ৩.৫ বছর পর ঢাকা পুনরায় পাকিস্তানের একটি নগরীতে পরিণত হয়েছে। স্বঘোষিত প্রেসিডেন্ট মোশতাককে নিয়ে সর্বত্র আলোচনা, অনেকের মুখে তার গুণগান। সকাল থেকে তাকে বেতারে বারবার প্রেসিডেন্ট বলা হলেও তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন সন্ধ্যার সময়। তার শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি সৈয়দ এবি মাহমুদ। এর পরপরই প্রেসিডেন্ট মোশতাক আহমেদ, ভাইস প্রেসিডেন্ট, ১০ জন মন্ত্রী ও ৬ জন প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে ৩ বাহিনীর প্রধান যথাক্রমে সেনাবাহিনী প্রধান কে এম শফিউল্লাহ, নৌবাহিনী প্রধান কমোডোর মোশাররফ হোসেন খান ও বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল একে খন্দকার উপস্থিত ছিলেন। এছাড়া উদ্যোক্তারা তো ছিলই, ছিল আর্মির ২য় স্তরের অফিসারগণ, বেশ কয়েকজন জাদরেল এমপি এবং সাবেক মন্ত্রী, অর্থাৎ যারা বঙ্গবন্ধুর সময় নানা দুর্নীতির অভিযোগে বরখাস্ত হয়েছিলেন, এবং সাবেক কিছু মন্ত্রীও উপস্থিত ছিলেন। ১৯৭৫-এর ১৫ই আগস্ট বিকেলে যারা বঙ্গভবনে মন্ত্রিত্ব গ্রহণ করেন তারা হলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী, শ্রী ফণী মজুমদার, মোহাম্মদ সোহরাব হোসেন, আব্দুল মান্নান, শ্রী মনোরঞ্জন ধর, আব্দুল মোমিন, আসাদুজ্জামান খান, ডাক্তার আজিজুর রহমান মল্লিক এবং ডাক্তার মোজাফফর আহমদ চৌধুরী। আর ৬ জন প্রতিমন্ত্রী হলেন শাহ মোয়াজ্জেম হোসেন, তাহির উদ্দিন ঠাকুর, ওবায়দুর রহমান, মোহাম্মদ নুরুল ইসলাম মঞ্জুর, রিয়াজউদ্দিন আহমদ ভোলা মিয়া এবং সৈয়দ আলতাফ হোসেন। বিকেলবেলায় খন্দকার মোশতাক নবনিযুক্ত মন্ত্রীদের নিয়ে একটি সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। মোশতাকের প্রথম মন্ত্রিসভার বৈঠক। মোশতাক মন্ত্রিসভায় বসে চায়ের পেয়ালা হাতে নিয়ে মন্ত্রীদের প্রথম যে খোঁজখবরটা জানান তা হল পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো মোশতাক সরকারকে স্বীকৃতি দিয়েছেন। ভুট্টো মুসলিম দেশগুলোর প্রতি মোশতাক সরকারকে অবিলম্বে স্বীকৃতি দানের আবেদন জানিয়েছেন। চীন ও সৌদি আরব তখনও বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। মোশতাক জানালেন শীঘ্রই এ দুটি দেশের স্বীকৃতি তিনি আদায় করবেন। খোঁজখবরের পর আলোচনা হল সাধারণ নির্বাচন নিয়ে। ২ বছরের আগেই জাতীয় সংসদের নির্বাচন দেওয়া হবে। মার্শাল ল চললেও পার্লামেন্ট ভাঙা হবে না, এই সিদ্ধান্ত গৃহীত হল।
মন্ত্রীগণ আশ্বস্ত হলেন যখন মোশতাক বললেন আর কোনো হত্যা সংঘটিত হবে না, মাটিতে আর এক ফোঁটা রক্তও ঝরে পড়বে না। মন্ত্রীগণ এরকম একটি আশ্বাসবাণী শুনতে চেয়েছিলেন। মোশতাক অবশ্য আকার ইঙ্গিতে হুঁশিয়ারও করে দিলেন, এই সরকারের বিরুদ্ধে যারা থাকবেন অবশ্যই তাদের কপালে বিপদ থাকবে। তাছাড়া দুর্নীতি যারা করেছে তাদের বিচার কিন্তু হবেই। সকালবেলা আমি মেজর ডালিম বলছি বলে মেজর ডালিম বারবার যে ঘোষণা করছিলেন, ঠিক তখন থেকেই বাংলাদেশ বেতার রেডিও বাংলাদেশে পরিণত হয়েছে। সকালেই রেডিও বাংলাদেশ মারফত ৩ বাহিনীর প্রধান বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে কুয়ের দায়িত্ব স্বীকার করে নিয়েছিলেন। দুপুরে এক বিশেষ বুলেটিনে প্রচার করা হয় যে ৩ বাহিনীর প্রধানসহ বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক মেজর জেনারেল খলিলুর রহমান, রক্ষী বাহিনীর ভারপ্রাপ্ত মহাপরিচালক আবুল হাসান খান এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ AH নুরুল ইসলাম মোশতাক সরকারের প্রতি তাদের দৃঢ় আস্থা, সমর্থন ও আনুগত্য ঘোষণা করেন। মন্ত্রিসভার বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেসব আগেই রেডিও বাংলাদেশ থেকে ঘোষণা করা হচ্ছিল প্রেসিডেন্ট মোশতাকের সিদ্ধান্ত হিসেবে। যেমন বঙ্গবন্ধুর আমলে ১০০ টাকার নোট অচল ঘোষণা করে ব্যাংকে জমা দেওয়ার জন্য বলা হয়েছিল। মোশতাক অবিলম্বে সেই জমার অঙ্ক থেকে ৮,০০০ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। বাংলাদেশ রেড ক্রসের চেয়ারম্যানের পদ থেকে গাজী গোলাম মোস্তফাকে অপসারণ করে বিচারপতি BS সিদ্দিকীকে নিয়োগ করা হয়। রেডিওতে দুপুরবেলা বলা হচ্ছিল বাংলাদেশে বিদেশি দূতাবাসসমূহের প্রাঙ্গণের অতিরাষ্ট্রিক প্রকৃতি ও অলঙ্ঘনীয়তা মর্যাদার সঙ্গে রক্ষা করা হবে। আন্তর্জাতিক আইন ও প্রচলিত কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনৈতিক ও অকূটনৈতিক কর্মচারীদের কল্যাণ ও নিরাপত্তা রক্ষা করা হবে। বঙ্গবন্ধুর নিষ্প্রাণ জমাট বাঁধা রক্তাক্ত লাশ ৩২ নম্বর সড়কে তার বাড়ির সিঁড়িতে রেখেই মোশতাক অত্যন্ত নিপুণ হাতে মাত্র ১৪ ঘন্টার মধ্যে যেন গুছিয়ে ফেললেন পুরো দেশটাকে। কারফিউ দিয়ে সামরিক আইন জারি করে রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনীগুলোর সমর্থন ও আনুগত্য নিয়ে বাইতুল মোকাররমে জুমার নামাজ আদায় করে পাকিস্তানপন্থীদের প্রকাশ্যে এনে এবং আওয়ামী লীগকে বজায় রেখে জাতীয় সংসদ বিলুপ্ত না করে মোশতাক যা করেছিলেন তা যেন তার আগেই কোনো গোপন খাতায় লেখা ছিল। সবাই অপেক্ষা করছিল সন্ধ্যায় লোকটা কি বলবেন। সচেতন অংশ ভাবছিল মোশতাক পররাষ্ট্রনীতিতে একটি ব্যাপক পরিবর্তন আনবেন। কেউ কেউ আরও এগিয়ে ভেবে রেখেছিল মোশতাক হয়তো বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক ঘোষণা করে পাকিস্তানের সঙ্গে একটি কনফেডারেশন ঘোষণা করবেন। ইতিমধ্যে রেডিও বাংলাদেশের একটি বুলেটিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্রের বরাত দিয়ে ঘোষণা করা হচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রম চালাতে প্রস্তুত রয়েছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তান মোশতাকের পেছনে রয়েছে। ভারত ও রাশিয়ার কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। আকাশবাণী তখন ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান প্রচার করছে। বাংলাদেশে এত বড় ঘটনা সম্পর্কে অতি সাদামাটা একটি খবর দুপুরের খবরে বলা হয় মাত্র বাংলাদেশে সামরিক অভ্যুত্থানে শেখ মুজিব নিহত। এখন অপেক্ষা মোশতাক কি বলবেন। অনেকেই অবশ্য মন্তব্য করে রেখেছিলেন মোশতাক চতুর লোক, এত দ্রুত কক্ষপথ থেকে বিচ্যুত হবেন না, হবেন তবে তা ধীরে এবং সাবধানে। মোশতাক ভাষণের শুরুতেই প্রথমে বললেন বিসমিল্লাহির রহমানির রাহিম। ঠোঁটে ফুটল মৃদু হাসি। তারপর বললেন, প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা। এই ৩টি বাক্যই পাকিস্তান আমলের মন্ত্রীরা অহরহ ব্যবহার করতেন, সেই সময়কার পরিচিত বাক্য। মোশতাক এরপর লিখিত ভাষণ পাঠ করলেন। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর বীর সৈনিকেরা, BDRR পুলিশ ও আনসার বাহিনীর বীর সদস্যরা, জনসাধারণ, শ্রমিক, ছাত্র, যুবক সকলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য যে অভূতপূর্ব বিপ্লব সংগঠিত করেছেন তা দেখে শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় আমার চিত্ত আজ আবেগ আপ্লুত এবং এই বীরদের প্রতি আমি অন্তর থেকে শ্রদ্ধা জানাই। একমাত্র পরম করুণাময় আল্লাহ তাআলার অনন্ত ঐশী শক্তির সফল প্রয়োগের মাধ্যমেই এই বিপ্লবের ইতিহাস রচনা সম্ভব বলে আমি বিশ্বাস করি। তাই সর্বশক্তিমান আল্লাহ তাআলার কাছে আমি শ্রদ্ধা অবনত চিত্তে শুকরিয়া আদায় করি। আজকের বিপ্লবের সফল নায়কদের প্রতি আমি অভিনন্দন জ্ঞাপন করি। এই বিপ্লবের মধ্য দিয়ে দেশবাসীর কাছ থেকে আমিও আমার স্বল্পকালীন সরকার অর্থাৎ 15ই আগস্ট থেকে 2রা নভেম্বর পর্যন্ত বিদ্যমান সরকার যে সহানুভূতি পেয়েছি, মানুষ হিসাবে আমাদের সীমাবদ্ধ প্রচেষ্টার বস্তুনিষ্ঠ মূল্যায়ন প্রসঙ্গে এর চাইতে বেশি কিছু দাবি আমার নেই।
আমাদের সকল ত্রুটি বিচ্যুতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আপনাদের সবার প্রতি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। গত 2রা নভেম্বর থেকে আজকের দিন পর্যন্ত যে পরিস্থিতি দেশে বিদ্যমান সে সম্পর্কে আপনারা ওয়াকিব আছেন। এই পরিস্থিতি সম্পর্কে আমি আলোচনা করতে চাই না, কারণ এই পরিস্থিতি আজকের বিপ্লবের ঐতিহাসিক প্রেক্ষিত রচনা করেছে এবং সাফল্যের সঙ্গে জাতীয় সত্তাকে আপন মহিমায় বিধৃত করেছে। জাতীয় সত্তার এই মহিমাকে কর্মে প্রয়োগের মাধ্যমে জাতীয় উৎপাদন শক্তিকে উদ্বুদ্ধ ও সংগঠন এবং সমাজকে কলুষমুক্ত করাই এই মুহূর্তের দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্য সরকারের গ্রহণযোগ্যতা সম্পর্কে যেমনি জনসাধারণের মধ্যে মতৈক্য থাকা উচিত, তেমনি জনগণ নির্দ্বিধায় গ্রহণ করতে পারে সরকারের গঠন পদ্ধতি এমনি হওয়া বাঞ্ছনীয়। আমার প্রাণপ্রিয় দেশবাসীর কাছ থেকে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য আমার কাছে স্বতঃস্ফূর্ত দাবি অব্যাহত রয়েছে। আপনাদের প্রাণঢালা ভালোবাসা ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রে কর্ণধার হিসাবে আজ এমন এক ব্যক্তির প্রয়োজন যিনি হবেন সম্পূর্ণ নির্দলীয় এবং অরাজনৈতিক। এই সব শর্তাদি পালনের জন্য দেশের প্রধান বিচারপতি বর্তমানে যেভাবে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আছেন তাই শোভন ও সুন্দর বলে আমি মনে করি। বিচারকের বিচক্ষণতা ও নিরপেক্ষতা নিয়ে তিনি জাতিকে তার নির্ধারিত কক্ষপথে পরিচালিত করতে পারবেন আশা করাটা নিঃসন্দেহে প্রত্যাশা নয়। তাই আমি আজ তাকে এই জাতীয় দায়িত্ব পালন করতে অনুরোধ জ্ঞাপন করেছি। যে দায়িত্ব মহান আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন সেই দায়িত্বের পরিমণ্ডল আমি অতিক্রম করেছি। তথাপি দেশের একজন নগণ্য সেবক হিসাবে আমি আপনাদের সঙ্গেই আছি। কর্মী হিসাবে যেখানেই প্রয়োজন থাকবে ইনশাআল্লাহ আমি নিশ্চয় কর্মের মাধ্যমে সেখানে দেশবাসীর সঙ্গে উপস্থিত থাকব। দেশবাসীর দোয়া ও আল্লাহর রহমত ছাড়া আমার আর কিছুই কাম্য নাই। আমার প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল এম.এ.জি. উসমানীর সংকটকালীন এক ঐতিহাসিক ভূমিকা পরিসমাপ্ত হয়েছে। দৃঢ় চরিত্রের অধিকারী এই কর্মবীর যা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাদের দেশ ছোট কিন্তু জাতি বড়। এর প্রতি ইঞ্চি ভূমিকে হায়নার আক্রমণ থেকে প্রতিরক্ষা করতে হবে স্বতঃস্ফূর্ত ব্যক্তি ও সংঘবদ্ধ প্রচেষ্টায়। আবার এর প্রতি ইঞ্চি ভূমিকে উৎপাদনের কাজে ব্যবহার করতে হবে। কলে কারখানায় পেশি নিংড়ানো শ্রমে সর্বাপেক্ষা বেশি উৎপাদনও করতে হবে। অতঃপর পরস্পরকে সুখী ও সমৃদ্ধ করার চেষ্টায় সকলকে এক জাতীয় মহাপ্রয়াসে নিয়োজিত হতে হবে নিবেদিত চিত্তে। আজকের বিপ্লবে যেভাবে প্রতিজন সিপাহী এবং নাগরিক সিপাহী সালারের ভূমিকা পালন করেছেন, তেমনি সামনের প্রতিটি দিনে আপনাদের এই সচেতনতাকে চিরসজীব রাখতে হবে। পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন। খোদা হাফেজ।